আমি নাসির উদ্দিন আহমদ, প্রদর্শক জীববিজ্ঞান বিভাগ, উমরগনি এমইএস কলেজ। প্রিয় প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের জীববিজ্ঞান বিভাগের বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞানের আমরা আজকে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের উদ্ভিদ বিজ্ঞানে আইডেন্টিফিকেশনের যে নমুনাগুলো থাকে, আজকে আমরা সে আলোকে তোমাদের এখানে দেখো মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ নামে একটা এক্সপেরিমেন্টের নাম লিখেছি এখানে। মাইটোসিস কোষ বিভাজনের যে কোনো একটা ধাপ তোমার পরীক্ষায় থাকতে পারে। প্রথমে আসো আমরা কোষ বিভাজনের কথা, ওই যে মাইটোসিস কোষ বিভাজনের কথাটা বলেছি। কোষ কি জিনিস আমরা জানি, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে, অথবা বলতে পারো জীবদেহের গঠন ও জৈবনিক প্রক্রিয়ার একককে কোষ বলে। তোমরা লক্ষ্য করো, আমাদের এই যে পাকা দেওয়ালটা হাজার হাজার ইট দ্বারা গঠিত, ঠিক একইভাবে আমাদের জীবদেহটাও কোটি কোটি কোষ দ্বারা গঠিত। কারণ আমরা আগে বলেছি যে জীবদেহের গঠন ও কাজের একককে বা জৈবনিক প্রক্রিয়ার একককে কোষ বলে। আচ্ছা, আমাদের দেহ কোষগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করি: দেহ কোষ বা সোমেটিক সেল এবং জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। আজকে আমরা যে মাইটোসিস কোষ বিভাজনের কথা বলতেছি সেগুলো হয় দেহ কোষে। বাইবাতে প্রায় সময় জিজ্ঞেস করে মাইটোসিস কোথায় হয়, তাহলে বলতে হবে দেহ কোষে। প্রথমে আমরা কোষ সম্বন্ধে জেনেছি, এরপর দেখো কোষ বিভাজন, কোষের ভাগ, কোষের বৃদ্ধি কেন হয়, কোথায় হয়। কোষ বিভাজন দেহ কোষে হয় দেহ বৃদ্ধির জন্য, আর জনন কোষে হয় জনন কোষ সৃষ্টির জন্য। এক কথায় বলতে পারো দেহ কোষ বিভাজনের ফলে দেহ বৃদ্ধি হয়, আর জনন কোষের বিভাজনের ফলে বংশ বৃদ্ধি হয়। আচ্ছা, এখন আসো, এই যে আমরা কোষ বিভাজন কত প্রকারের আছে তোমরা আগেই পড়েছো। কোষ বিভাজনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন এবং ইনডাইরেক্ট সেল ডিভিশন বা পরোক্ষ কোষ বিভাজন। ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন এক প্রকারের, যেটাকে অ্যামাইটোসিস বলা হয়। যে প্রক্রিয়ায় একটি কোষ বিভিন্ন জটিল পরিবর্তন ছাড়া বা সরাসরি একটা থেকে দুইটা থেকে চারটা কোষের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলোর মধ্যে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখে থাকি। আর পরোক্ষ কোষ বিভাজন বা ইনডাইরেক্ট সেল ডিভিশন হয় উন্নত জীবের মধ্যে। পরোক্ষ কোষ বিভাজনকে দুই ভাগে ভাগ করা হয়: মাইটোসিস এবং মিওসিস বা মায়োসিস। মাইটোসিস বা দেহ কোষ বিভাজন, মাইটোসিসকে বলা হয় বাংলায় দেহ কোষ বিভাজন, আর মায়োসিস বা মিওসিসকে বলা হয় জনন কোষ বিভাজন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মাইটোসিস কোষ বিভাজন। তোমাকে যদি ভাইবাদের জিজ্ঞেস করা হয়, বলা হয় মাইটোসিস কোথায় হয়, তাইলে আমরা এক কথায় বলবো দেহ কোষ, দেহ মাতৃকোষে হয়। আচ্ছা, মাইটোসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি দেহ মাতৃকোষ বিভিন্ন জটিল পরিবর্তনের মাধ্যমে দুইটা কোষের সৃষ্টি হয়, বা দুইটা নতুন কোষের সৃষ্টি হয়, বা দুইটি নতুন অপত্য কোষের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস। আমি আবার বলতেছি, যে প্রক্রিয়ায় একটি দেহ মাতৃকোষ
বিভিন্ন জটিল পরিবর্তনের মাধ্যমে দুইটি নতুন কোষ সৃষ্টি করে বা দুটি অপত্য কোষ সৃষ্টি করে বা ডটার সেল সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস। আবার বলতেছি, যে প্রক্রিয়ায় একটি দেহমাতৃকোষ বিভিন্ন জটিল পরিবর্তনের মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, সে প্রক্রিয়াকে বলা হয় দেহকোষ বিভাজন বা মাইটোসিস। তাহলে আবার বলতেছি, যে প্রক্রিয়ায় একটি দেহমাতৃকোষ বিভিন্ন জটিল পরিবর্তনের মাধ্যমে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে, দুটি নতুন কোষের সৃষ্টি করে এবং সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, সে কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন বা দেহকোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন আমি এখানে 4টা ধাপের কথা লিখছি। দেখো, মাইটোসিসের প্রোফেজ পর্যায়, মাইটোসিসের মেটাফেজ পর্যায়, মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়, মাইটোসিসের টেলোফেজ পর্যায়। 4টা ধাপের কথা আমরা এখানে উল্লেখ করেছি। তোমাদের খাতার মধ্যেও এই 4টা ধাপ আঁকতে হবে। বইয়ের মধ্যে একাধিক থাকলেও বইতে আরো বেশি আছে ধাপ, আমাদের দরকার নাই, আমরা শুধু 4টা ধাপে খাতায় আনবো। এখান থেকে যে কোনো একটা ধাপ আমার পরীক্ষায় আসতে পারে। প্রথমে দেখো, 4টা ধাপের মধ্যে আমরা প্রথমে মাইটোসিসের প্রোফেজ পর্যায়। তোমাদের বইয়ের সামনে বই রেখে ছবিগুলো দেখো। প্রথম দেখো মাইটোসিসের প্রোফেজ পর্যায়, এই একটা ছবি, একটা কোষ আঁকা আছে। আসলে এগুলো বিক্ষিপ্ত করে আঁকা হয়েছে, তোমাদেরকে বোঝার জন্য বড় করে আঁকা হয়েছে। এই কোষগুলা সাধারণত কিভাবে থাকে দেখো, কোষগুলা আয়তাকার হইতে পারে, জালকাকার হইতে পারে, বহুভুজাকার হইতে পারে, গোলাকার হইতে পারে, পিপাকৃতির হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। এই দেখো, যেমন যেমন এখানে কতগুলো, যে 1 2 3 4 5 7টা কোষের ছবি এখানে আছে, 1 2 3 4 5 এরকম। তাহলে এগুলো পাশাপাশি দেখো আয়তাকার হইতে পারে। আবার এখানে দেখো অনেকগুলা হাজার পাশাপাশি জালের মতো, ঘরের মতো এগুলো সবগুলো একটা কোষ। আর এখানেও দেখো একটু বড় ঘর আছে, এখানে কিন্তু হালি মানে এখানে এখনো কোষ বিভাজন শুরু হয় নাই। কোষ বিভাজন শুরু হলে তখন নিউক্লিয়াসের মধ্যে কোষের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা হয় এবং ওই পরিবর্তন অনুসারে আমরা কোষের বিভিন্ন ধাপ বা স্টেজ নির্ণয় করে থাকি। মাইটোসিস কোষ বিভাজনগুলো সাধারণত কাণ্ডের অগ্রভাগে, উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডের অগ্রমুকুল আর মূলের শীর্ষভাগে হয়ে থাকে। মূলের শীর্ষভাগে এবং কাণ্ডের অগ্রমুকুলে মাইটোসিস কোষ বিভাজনগুলো হয়ে থাকে। আমরা মাইটোসিস কোষ বিভাজনকে 4টা ধাপে যে ভাগ করেছি, প্রথম ধাপের কথা তোমাদেরকে উল্লেখ করছি। দেখো, আগে তোমাকে কোষের কিছু গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে তোমার বোঝার সুবিধা। প্রথমে দেখো, এই যে কোষের চারিদিকে একটা বাউন্ডারি, এই যে বাইরের দিকে সীমানা, এটাকে বলা হয় কোষ প্রাচীর। বাইরের দিকে এই অংশটাকে বলা হয় কোষ প্রাচীর। এই দেখো, এই বাইরের দিকে এই অংশকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরের অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম বা প্রাণপঙ্ক। কোষ প্রাচীরের ভিতরের অংশগুলোকে বলা হয় একসাথে প্রোটোপ্লাজম বা প্রাণপঙ্ক। প্রোটোপ্লাজমকে 2 ভাগে ভাগ করা হয়। এই দেখো, প্রোটোপ্লাজম একটা নিউক্লিয়াস, বাকিটা হলো সাইটোপ্লাজম। একটা নিউক্লিয়াস, বাকি সম্পূর্ণকে বলা হয় সাইটোপ্লাজম। এখানে দেখো, এটা নিউক্লিয়াস আর এই সাদা অংশগুলো হলো সাইটোপ্লাজম। এখানে নিউক্লিয়াসকে বড় করে আঁকাইছে বা দেখাচ্ছে, কারণ এখানে যখন এই পর্যায়ে আসে নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা পরিবর্তন হয়, বড় স্পষ্ট দেখা যায়, ক্রোমোজোমের আর ভিতরের অংশগুলো লক্ষ্য করা যায়। তাইলে আমরা বলতেছি কি, এই বাইরের অংশটা হলো কোষ প্রাচীর, ভিতরের অংশগুলো হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে 2 ভাগ, একটা হলো নিউক্লিয়াস, বাকিটা হলো সাইটোপ্লাজম। এখন আসো আমরা মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে কেমনে চিনব, কি বৈশিষ্ট্য থাকলে আমরা মাইটোসিস কোষ বিভাজন চিনে থাকবো। এই দেখুন, একটা নিউক্লিয়াস,
নিউক্লিয়াসের বাইরের দিকে যে বাউন্ডারিটা, যে সীমানাটা, এই অংশটা বৃত্তের মতো চারিদিকের এই অংশটা পরিধির মতো, এই অংশটাকে বলা হয় নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। তাইলে নিউক্লিয়াসে বাইরের দিকে যে এই যে বৃত্তের মতো যেগুলো আছে এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দার ভিতরের অংশগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে কি কি আছে দেখো, এই এখানে একটা কালো দেখো বৃত্তের মতো, এটাকে বলা হয় নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু। এর মাঝখানে দেখো নিউক্লিয়াসের ভিতরে কিছু সুতার মতো অংশ, এগুলাকে বলা হয় ক্রোমোজোম। প্রাথমিক পর্যায়ে এগুলোকে ক্রোমাটিন জালিকা বলা হয়। পরবর্তী পর্যায়ে যেগুলো যখন একটু স্ফীত হয়, বড় হয়, তখন সেগুলোকে বলা হয় ক্রোমোজোম। আচ্ছা, এখন আমি প্রোফেজ পর্যায়ে কেমনে চিনব? যদি এইরকম একটা ছবি তুমি দেখো তাইলে বা মাইক্রোস্কোপে দেখো, বুঝতে হবে কি আমি এটা প্রোফেজ পর্যায়ে কেমনে বলবো। প্রথমে দেখো এখানে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস দেখা যাবে। এই বাইরের অংশটা হলো নিউক্লিয় পর্দা, আর এই এটা কালো করে যেটা আছে এটা হলো নিউক্লিওলাস। যদি প্রোফেজ পর্যায়ে হয় তার মধ্যে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস দেখা যাবে। এবং 2 নম্বর, ক্রোমোজোমগুলো দেখবে সুতার মতো। ক্রোমোজোমগুলো দেখা যাবে কিসের মতো? একবার সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো। তারপর দেখা যাবে ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো, এলোমেলোভাবে। এখানে একটু লাইন লাইন করে আসছে তোমাদের বুঝার সুবিধার জন্য, কিন্তু যখন মাইক্রোস্কোপে দেখা যায় দেখবে যে একটার সাথে একটা জটলা পাকেই আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এই প্রোফেজ পর্যায়ে প্রথমে এরকম একটা যদি ছবি তুমি দেখো, মাইক্রোস্কোপ হোক বা ডায়াগ্রাম করা হোক, আমরা সাধারণত ডায়াগ্রাম করে দিয়ে থাকি, কারণ মাইক্রোস্কোপে ওগুলো সূক্ষ্ম জিনিস, ইন্টারমিডিয়েট ছেলেরা এগুলো বুঝতে পারে না, চিনতে পারে না। সেই জন্য আমরা এরকম বইতে যেরকম ছবি আছে এরকম বড় করে ডায়াগ্রাম করে এঁকে দিয়ে থাকি পরীক্ষায়। আচ্ছা, তাহলে দেখো প্রোফেজ পর্যায়ে আমি আবার চিনতে পারি কিনা। প্রদত্ত এরকম একটা ছবি যদি দেখা যায় তোমাকে লিখতে হবে প্রদত্ত নমুনা মাইটোসিসের প্রোফেজ পর্যায়। কারণ 1 নম্বর বৈশিষ্ট্য, ইহাতে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস আছে। 2 নম্বর, ইহার ক্রোমোজোমগুলো দেখিতে সুতার মতো এবং ক্রোমোজোমগুলো 2টি ক্রোমাটিডে বিভক্ত। 3 নম্বর, ইহার ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো। এইরকম বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তাহলে আমরা বলতে পারবো সেটি এটা মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে। তোমাদের বইতেও কথাগুলো লেখা আছে, আমিও বলে যাচ্ছি। পরীক্ষার সময় আমরা 4-5টা বৈশিষ্ট্য শিখব। পরীক্ষার সময় যদি তুমি 2টাও শুদ্ধ করে লিখতে পারো, শুদ্ধ বৈশিষ্ট্য, নাম্বার পেয়ে যাবে। ঠিক করে নাম লেখার জন্য 1 নম্বর থাকে, বৈশিষ্ট্যগুলো লেখার জন্য 2 নম্বর থাকে। 3 নম্বরের কাজ আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণে যে নমুনাটা তোমাকে দেওয়া হবে সেটার নাম লেখার জন্য 1 শুদ্ধ করে এবং বৈশিষ্ট্য লেখার জন্য 2 নম্বর থাকে। তাহলে আমরা মোটামুটিভাবে প্রোফেজ পর্যায়ে একটা আয়ত্ত হয়ে গেল। 2 নম্বর আসো মাইটোসিসের মেটাফেজ পর্যায়। মাইটোসিসের মেটাফেজ পর্যায়, এই ডায়াগ্রামটা দেখো, আমরা এটা দেখলাম এরপর 2 নম্বর ডায়াগ্রাম, যেটা মাইটোসিসের মেটাফেজ পর্যায়। মেটাফেজ পর্যায়ে দেখবে যে এখানে একটা মাকুতন্তুর সৃষ্টি হয়। মাকুতন্তু কি জিনিস? বা স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারাটাস সৃষ্টি হয়। এখানে দেখো এই নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্ত হয়ে যায়। এখানে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস নাই। আমরা প্রথমে এখানে আছে বলছি, এখানে নাই লিখবো। প্রদত্ত যদি এটা দেখা যায় তাহলে প্রথমে লিখবো কি প্রদত্ত নমুনা মাইটোসিসের মেটাফেজ পর্যায়, কারণ ইহাতে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস নাই। 2 নম্বর, ইহার ক্রোমোজোমগুলো খাটো ও মোটা। এখানে আমরা সরু সুতার মতো দেখছি, এখানে মেটাফেজ পর্যায়ে আসলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়ে যায়। তারপর অবস্থান দেখো, ইহার ক্রোমোজোমগুলো কোষের নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। এই পাশে বলা হয় মেরু অঞ্চল। এদিকেও মেরু, এদিকেও মেরু। আর মাঝখানে বলা হয় বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল অথবা ইকুয়েটর। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথম বস্তু বলছি কি ইহাতে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস নাই। আচ্ছা, তারপর বলতেছি কি ইহার ক্রোমোজোমগুলো খাটো ও মোটা।
তারপর দেখো ইহাতে মাকুতন্তু মাকু যন্ত্রের সৃষ্টি হয়। মাকু যন্ত্র কি? এই দেখো, এদিকে সরু মাঝখানে মোটা, এরকম যদি একটা যন্ত্রের মতো বা একটা অবলম্বন বা একটা গঠন দেখা যায়, তখন সেটাকে বলা হয় কি? মাকু যন্ত্র। আচ্ছা, স্পিন্ডেল অ্যাপারাটাস, ইংরেজিতে বলা হয় স্পিন্ডেল অ্যাপারাটাস, বাংলায় বলা হয় মাকু যন্ত্র। আচ্ছা, মাকু যন্ত্রটা কি দিয়ে গঠিত? এখানে দেখো কিছু গাঢ় লাইন আছে, আবার কিছু হালকা হালকা লাইন আছে। যেগুলো গাঢ় লাইন আছে, এই গাঢ় লাইনগুলোকে বলা হয়, এই লেখাগুলোকে বলা হয়, বা আঁশের মতো যে দেখা যায় সুতার মতো বা আয়ার মতো, এগুলোকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। আকর্ষণ তন্তু মেরু থেকে ক্রোমোজোমের সাথে লেগে থাকে। এদিকে মেরু থেকে ক্রোমোজোম লেগে থাকবে, এদিক থেকে ক্রোমোজোম সাথে লেগে থাকবে। আর যেগুলোকে স্পিন্ডল তন্তু বলা হয়, সেটা মেরুর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা এখানে দুই ধরনের তন্তু পাচ্ছি। একটাকে বলা হয় আকর্ষণ তন্তু, যেটা মেরু থেকে ক্রোমোজোম পর্যন্ত, আর স্পিন্ডল তন্তু বা মাকু তন্তু এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত। তাহলে দুই ধরনের তন্তু আমরা এখানে পাই, মাকু তন্তু এবং আকর্ষণ তন্তু। আচ্ছা যাক, এখন আমরা আমাদের কথায় আসি। আমরা মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে বৈশিষ্ট্য কিভাবে লিখব? তাহলে আবার বলতেছি, দেখো প্রদত্ত নমুনা এরকম যদি ছবি দেখা যায়, এটার মধ্যে ভিন্ন ছবি দেখো, এটা একরকম, এটা একরকম। এখানে আমরা এসে লিখবো কি, ইহাতে মাইটোসিসের প্রদত্ত নমুনা মাইটোসিসের মেটাফেজ পর্যায়, কারণ ইহাতে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস নাই। 2 নম্বর, ইহাতে মাকুযন্ত্রের সৃষ্টি হয়েছে। 3 নম্বর, ইহার ক্রোমোজোমগুলো খাটো ও মোটা। আচ্ছা, তারপর দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই যে যেখানে বাহুগুলো একটা গোলাকার অংশের মধ্যে কেন্দ্রের মধ্যে মিলিত, সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা নিরক্ষীয় রেখা বরাবর অবস্থান করে। ক্রোমোজোমের বাহুগুলো নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে। এইরকম যদি বৈশিষ্ট্য পেয়ে যায়, তখন আমরা এটাকে বলবো কি, মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে। বইতেও লেখা আছে, আমি বলে যাচ্ছি, তোমরা বই দেখে দেখে পড়বে, ডায়াগ্রাম করে পড়বে, আমার লেখার সাথে মিলাবে, তারপর দেখা যাবে তোমরা একটা আইডিয়া হয়ে যাবে, তোমার ধারণা হয়ে যাবে, বুঝে যাবে। তাইলে দেখো, আমরা এখানে শুধু উদ্ভিদ কোষগুলাই আঁকবো, এখানে প্রাণী কোষ আঁকার দরকার নাই। উদ্ভিদ বিজ্ঞানে আমরা শুধু 1, 2, 3, 4 4টা ডায়াগ্রাম আঁকবো। তুমি 4টা ডায়াগ্রাম 1 পেজেও আঁকতে পারো, অথবা তোমার প্র্যাকটিক্যাল খাতায় 2 পেজ করেও আঁকতে পারো। এখানে যে প্রাণী কোষের ছবিগুলো আছে, এগুলো আঁকার দরকার নাই। তুমি এমনি পড়তে পারো, পার্থক্যগুলো লক্ষ্য করতে পারো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে, কোষ বিভাজনের মধ্যে কীরকম, প্রত্যেকটা দশার মধ্যে কীরকম পরিবর্তন দেখা যায়, তুমি এমনি দেখতে পারো, বুঝতে পারো, শিখতে পারো। কিন্তু আমরা কাঁথা আঁকার সময় শুধু উদ্ভিদ বিজ্ঞানের এটা আঁকবো, এটা আঁকবো, এটা আঁকবো, এটা আঁকবো, 4টাই আঁকবো শুধু। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমাদের প্রোফেজ গেল, তারপরে গেল মেটাফেজ, এরপর আসো অ্যানাফেজ করছে। তোমরা বইতে দেখো ছবি, প্রদত্ত নমুনা এরকম যদি ডায়াগ্রাম দেখা যায়, তাহলে লিখতে হবে কি, প্রদত্ত নমুনা মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়। আচ্ছা, অ্যানাফেজ পর্যায়ে কিভাবে চিনব? এখানেও দেখো, আমরা প্রোফেজ পর্যায়ে যেরকম নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস দেখছিলাম, এখনো নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস নাই। 2 নম্বর দেখো, এখানে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার ভেঙে এটা 2 মেরুর দিকে চলে যায়। এখানে দেখো মাকুযন্ত্র অবলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার আস্তে আস্তে মেরুর দিকে চলে যাচ্ছে। এই যে দেখো, এখানে একটা এই যে বিন্দু, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মেরুভূমুখী, বাহুগুলোর নিরক্ষীয় তলের দিকে অবস্থিত। এখানে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস নাই। আচ্ছা, ক্রোমোজোমগুলো দেখিতে এল আকৃতি, বি আকৃতি, জে আকৃতি, আই আকৃতি ইত্যাদি আকৃতিপ্রাপ্ত। যদি এরকম যদি গঠন দেখা যায়, তখন বলতে হবে প্রদত্ত নমুনা মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়। আমি আবার বলতেছি, প্রদত্ত নমুনা মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়, কারণ ইহাতে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস নাই। 2 নম্বর, ইহার ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার মেরুর দিকে, বাহুগুলো নিরক্ষীয় তলের দিকে অবস্থিত। ইহার ক্রোমোজোমগুলো দেখিতে বি আকৃতি, জে আকৃতি, এল আকৃতি বিশিষ্ট। অর্থাৎ ক্রোমোজোম যখন আকৃতিপ্রাপ্ত দেখা যায়, এল আকৃতি, বি আকৃতি, জে আকৃতি, আই আকৃতি,
মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক ইত্যাদি ইত্যাদি নাম। এইরকম যদি আমরা আকৃতিপ্রাপ্ত দেখি তখন বুঝতে হবে সেটা অ্যানাফেজ পর্যায়। তোমরা তিনটা ডায়াগ্রাম দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রত্যেকটার মধ্যে ব্যতিক্রম আছে বৈশিষ্ট্যের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা অ্যানাফেজ পর্যায়ে চিনব কখন? যদি ক্রোমোজোমগুলো আকৃতিপ্রাপ্ত দেখা যায়। এই দেখো এখানে বি আকৃতি, কোনোটা এ আকৃতি, কোনোটা ইউ আকৃতি, কোনোটা জে আকৃতি, এরকম হয়ে যাবে এবং ক্রোমোজোমগুলো দুই দিকে দুইটা শিশু ক্রোমোজোমের মতো দেখা যাবে। আচ্ছা, এরকম যদি দেখা যায় তাহলে আমরা বলবো মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে। এরপরে আসো মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে। লক্ষ্য করো টেলোফেজ পর্যায়ে কি আবার কি কি দেখা যায়। এখানে দেখো ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে চলে গেছে এবং ক্রোমোজোমগুলো শুরু হয়ে আবার ক্রোমাটিন জালিকার মতো আকার দেখা যায় দুদিকে এবং এখানে আবার নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব হয়। কোষের দুই মেরুতে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব হয়। আমরা প্রোফেজে দেখছিলাম মেটাফেজও নাই, অ্যানাফেজও নাই, কিন্তু টেলোফেজ পর্যায়ে আবার নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব দেখা যায়। এখানে ক্রোমোজোমগুলো আবার সুতার মতো এবং নিউক্লিয়াসের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো। তারপর দেখো ইহার মাঝখানে একটা রেখার মতো, একটা পাতের মতো সৃষ্টি হয়, সেটাকে বলা হয় কোষ প্লেট বা কোষ পাত। তাহলে আবার দেখো আমরা মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে কীভাবে চিনব। প্রদত্ত নমুনা মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে, কারণ ইহার কোষের দুই মেরুর দিকে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব ঘটেছে এবং ইহার ক্রোমোজোমগুলো সুতার মতো নিউক্লিয়াসের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো। তারপর দেখো ইহার মাঝখানে কোষ প্লেটের আবির্ভাব হয়েছে। তাহলে এই জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলবো এটা মাইটোসিসের টেলোফেজ পর্যায়। আবার দেখো প্রদত্ত নমুনা মাইটোসিসের টেলোফেজ পর্যায়, কারণ ইহাতে নিউক্লিয় পর্দা, এক নম্বর ইহাতে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস আছে। দুই, ইহার ক্রোমোজোমগুলো দেখিতে সুতার মতো এবং নিউক্লিয়াসের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো। তিন, ইহার মাঝখানে কোষ প্লেট বা কোষপাতের সৃষ্টি হয়েছে। আচ্ছা, প্রাণী কোষের মধ্যে দেখো এখানে খাঁজের সৃষ্টি হয়, ক্লিভেজ ফারও বলা হয়, আর উদ্ভিদ কোষে কোষ প্লেটের সৃষ্টি হয়। তো আমরা যেহেতু প্রাণী কোষ আঁকবো না, আমরা শুধু উদ্ভিদ কোষ আঁকবো, উদ্ভিদ কোষের টেলোফেজ পর্যায়ে আঁকবো, এই বৈশিষ্ট্যগুলোই মুখস্থ করবো বা শিখবো। তাইলে এখন আসো আমাদের 4টা ধাপ, মাইটোসিসের প্রোফেজ পর্যায়, মাইটোসিসের মেটাফেজ পর্যায়, মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়, মাইটোসিসের টেলোফেজ পর্যায়। এই 4টা ধাপ খাতায় তুমি 1, 2, 3, 4, 1, 2, 3, 4, আমি এগুলো আঁকবো না, প্রাণী কোষ আঁকার দরকার নেই, শুধুমাত্র উদ্ভিদ কোষ আঁকবো। তুমি ইচ্ছা করলে 4টা ধাপ এক লাইনে এঁকে পাশে এই বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। এই যে এখানে বৈশিষ্ট্য যেগুলো লেখা আছে, এই বৈশিষ্ট্যগুলো লিখবে, প্রত্যেকটা ধাপের পাশে বৈশিষ্ট্য লিখতে হবে। তোমার ভাগ্যে পরীক্ষার দিন যার ভাগ্যে যেটা পড়বে, এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখান থেকে যার ভাগ্যে যেটা পড়ে ওটা শুদ্ধ করে নাম লিখতে হবে এবং বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। শুদ্ধ করে নাম লেখার জন্য 1 নম্বর, আর বৈশিষ্ট্যগুলো লেখার জন্য 2 নম্বরের কাজ। সময়ও 2 মিনিট বা 3 মিনিট থাকে, ওই সময়ের মধ্যে তোমাকে এটার নাম এবং বৈশিষ্ট্য লিখে ফেলতে হবে। আচ্ছা, তাইলে আমরা প্র্যাকটিক্যাল খাতায় উপরে লিখবো কি মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ পরীক্ষার নাম, তারপরে মাইটোসিসের প্রোফেজ পর্যায় এঁকে পাশে বৈশিষ্ট্য লিখবো। মেটাফেজ আবার চিত্র, মাইটোসিসের মেটাফেজ চিত্র এঁকে প্রয়োজনীয় লেবেলিং যা আছে, চিহ্নিত কোনো যা আছে এগুলো করবো এবং পাশে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবো। ঠিক একইভাবে এরপরে 3 নম্বর ধাপ মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়, অ্যানাফেজ পর্যায়ে ছবিটা আঁকবো, ধাপ লেবেলিংগুলো করবো, নিচে নাম লিখবো। চিত্র মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়, পাশে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখবো। আচ্ছা, একইভাবে এর নিচের দিকে 4 নম্বর ধাপ টেলোফেজ পর্যায়, মাইটোসিসের টেলোফেজ পর্যায়, ছবিটা এঁকে বিভিন্ন অংশ লেবেলিং করবো, নিচে নাম লিখবো, পাশে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবো। তোমরা যদি
ইচ্ছে করো যে আমি দুইটা ধাপ এক পাতায় আঁকবো, আর দুইটা ধাপ আরেক পাতায় আঁকবো, তাও করতে পারো। যদি তুমি ইচ্ছে করো চারটা ধাপ একটু একটু এক পাতায় আঁকবো আমি, এবং পাশে গোষ্ঠীগুলো লিখে যদি আমার জায়গা থাকে আমি লিখে ফেলতে পারবো। চিত্র বেশি বড় করে আঁকার দরকার নাই, ছোট ছোট করে আঁকো, নাহলে তোমার লেখার জায়গা হবে না। চিত্র বেশি বড় আঁকার দরকার নাই, মিডিয়াম ছবি আঁকবে, এবং নিচে নাম লিখতে হবে চিত্রের পাশাপাশি। আর লেবেলিংগুলো বইতে যেগুলো আছে এগুলো এক লাইনে করে লিখতে। আচ্ছা, তাইলে আমরা আজকে এখানে আমরা এই চারটে ধাপের বাইরে যাচ্ছি না আজকে। এই ডিভিশনের বা তোমাদের এক্সপেরিমেন্টের তোমরা পরীক্ষার নাম লিখবে এটা মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ, এবং মাইটোসিস কোষ বিভাজনের আমরা শুধুমাত্র চারটা ধাপ মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে, মেটাফেজ পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে, টেলোফেজ পর্যায়ে, চারটা ধাপ আমরা দুইটা দুইটা করে আঁকতে পারবো এক খাতায়, অথবা চারটা ধাপও একই খাতায় আঁকতে পারবো। আঁকার পর বললাম তো তোমার ছবির লেবেলিংগুলো করতে হবে, নিচে নাম লিখতে হবে, পাশে শনাক্তকারক বৈশিষ্ট্য যেগুলো বইতে লেখা আছে লিখতে হবে। তুমি যদি এগুলা চারটা ধাপ পড়ো, ক্লাস ফলো করো, বই ফলো করো, ছবি ফলো আঁকতে আঁকতে দেখবে তোমার এগুলো আয়ত্ত হয়ে গেছে। আমরা পরীক্ষার সময় বিশেষ করে মেটাফেজ এবং অ্যানাফেজ দিয়ে থাকি। আর এগুলো তো মাইক্রোস্কোপেই দেখা হয়, কিন্তু ইন্টারমিডিয়েটের ছেলেরা মাইক্রোস্কোপে চিনতে পারে না বলে আমরা স্লাইড না দিয়ে বড় করে ডায়াগ্রাম করে আঁকি। বড় করে এরকম বইতে যেরকম আছে ডায়াগ্রাম করে দিয়ে থাকি, অথবা বইয়ের এই ছবিগুলো ফটোকপি করে, এই যে নাম দাম লেখা দেখা না যায় মতো এগুলো বাদ দিয়ে শুধুমাত্র ছবিটা তোমাদেরকে পরীক্ষায় দিয়ে থাকি, তোমরা চিনতে পারো কিনা। আর শুদ্ধ করে নাম লেখার জন্য যার ভাগ্যে যেটা পড়ে শুদ্ধ করে নাম লেখার জন্য 1 নম্বর, এবং এই যে শনাক্তকারী বস্তুগুলো লেখার জন্য 2 নম্বর, 3 নম্বরের কাজ থাকে। এই যে প্রসেস আমরা মাইটোসিসের যে ধাপগুলো বলছি, কারো না কারো ভাগ্যে পড়তে পারে, বিকল্প থাকলে হয়তো অন্য জিনিস পড়বে, কিন্তু আমরা মাইটোসিস প্রায় সময় পরীক্ষা দিয়ে থাকি মাইটোসিস ধাপগুলো, এবং তোমাদের আয়ত্ত করতে হবে। আর তাহলে আমরা মোটামুটিভাবে জানলাম যে মাইটোসিস কাকে বলে, মাইটোসিস কোথায় হয়। আমি আগেই বলেছি মাইটোসিস কোথায় হয়, মাইটোসিস কোষ বিভাজন হয় দেহকোষে। কেন হয়? দেহবৃদ্ধির জন্য। আর মিওসিস কোথায় হয়? জনন কোষে। কি জন্য? বংশবৃদ্ধির জন্য। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলছিলাম? কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি দেহমাতৃকোষ বিভিন্ন জটিল পরিবর্তনের মাধ্যমে দুইটা কোষের সৃষ্টি করে, বা দুটো অপত্য কোষের সৃষ্টি করে, সৃষ্ট অপত্য কোষে বা শিশু কোষে, নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। সেই প্রক্রিয়াকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলেছিলাম। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের যে বিভিন্ন ধাপগুলো আছে, এখানে যে আমি 4টে ধাপের কথা বলছি, যেমন প্রোফেজ করতে, প্রোফেজের আগে যদি থাকে প্রোফেজও হইতে পারে, আদি প্রোফেজ আগের পর্যায়ে, এটা আমার দরকার নেই। আমি শুধুমাত্র এই যে শেষ পর্যায়ে যেগুলো একবারে শেষ পর্যায়ে যেগুলো স্পষ্ট করে যে গোষ্ঠীগুলো পাই, আমি এই 4টে ধাপে লিখবো। এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এই স্টেজগুলো এখানে লেখার দরকার নাই। শুধুমাত্র আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বইতে যেভাবে আছে সেভাবে 4টে ধাপ আঁকবো। আঁকে এগুলো চিহ্নিত করবো, নিচে নাম লিখবো, পাশে বইতে যেভাবে আছে সেভাবে শনাক্তকারী বস্তুগুলো লিখে খাতা রেডি করে রাখবো। তোমরা আপাতত এভাবে লিখে খাতা রেডি করে ফেলো। ভবিষ্যতে যদি সুযোগ হয়, এরপরও যদি তোমাদের এখানে বোঝার অসুবিধা থাকে, আমরা যখন ক্লাসে আসবো, আল্লাহ যদি আবার তোমাদের সামনাসামনি মুখোমুখি ক্লাসের মধ্যে যেতে পারি, তখন আমরা এগুলো তোমাদেরকে আবার যদি কোনো খুঁটিনাটি দুর্বোধ্য থাকে আমরা আবার তোমাদেরকে এগুলো জানিয়ে দেবো। এমনি কিন্তু মাইক্রোস্কোপে এইরকম জালের মতো দেখা যাবে। এই যে দেখ গড় 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 গড়, এখানে তোমাকে মাইক্রোস্কোপ চিনতে হবে যে কোনটা কি জিনিস, কোনটা প্রোফেজ, কোনটা মেটাফেজ, কোনটা অ্যানাফেজ, কোনটা টেলোফেজ, কোনটা ইন্টারফেজ বা বিশ্রাম দশা। কোন একটা কোষের মধ্যে দেখবে যে নিউক্লিয়াসও দেখা যাচ্ছে না, তখন বুঝতে হবে যে এখনো সেখানে কোনো কোষ বিভাজন শুরু হয়নি। এই এখানে দেখো যে গড় 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 গড়, এখানে কোনো নিউক্লিয়াসও দেখা যাচ্ছে না। এখানে দেখো বড়ই যে অগ্রভাগের এখান থেকে এখানে একটা স্লাইড করে দেখাইছে যে এখানে নিউক্লিয়াস আমরা দুইজনের পরিবর্তন দেখা যাচ্ছে। এইখানে এরকম দেখে মাইক্রোস্কোপের ভিতর থেকে তোমাকে চিনতে হবে যে কোনটা কোন পর্যায়ে।
এখানেও কিছু ওরা একটু লিখে লিখে রাখছে ছেলে মেয়েদের বা শিক্ষার্থীরা বোঝার জন্য। তো এইগুলো এইভাবে পরীক্ষা দেওয়া হবে না। পরীক্ষায় আমরা মাইক্রোস্কোপ হলে এরকম, আর যদি আমরা পরীক্ষা দিয়ে থাকি এরকম বড় বড় করে এঁকে, পরীক্ষায় আমরা বড় করে এঁকে দিয়ে থাকি, ছেলেরা যেন স্পষ্ট করে এগুলা বুঝতে পারে, লিখতে পারে। কারণ মাইক্রোস্কোপের স্লাইড দিলে 21 স্লাইডের মধ্যে দেখবে যে পাশাপাশি বড় বড় কোষের মধ্যে, পাশাপাশি কোষের মধ্যে কোনোটাতে প্রোফেস, কোনোটাতে মেটাফেস, কোনোটাতে ইন্টারফেস, কোনোটাতে তেলোফেস, কোনোটাতে এন্ডোফেস, কোনটা না কোনটা লিখবে তুমি বুঝতে পারবে না। সেই জন্য আমরা এগুলো যে মাইক্রোস্কোপে দিয়ে থাকি এরকম একটা পয়েন্টার দেওয়া হয়, মাইক্রোস্কোপে একটা তীর চিহ্ন দিয়ে বোঝা যায় যে তুমি এই স্টেজটা লেখো। আরেকটা ছেলে আসলে এদিকে ঘুরিয়ে দেয়, তখন বলো যে তুমি এটা লেখো। আরেকটা আসলে এদিকে ঘুরিয়ে দেয়, তুমি এটা লেখো। যাকে যেটা বলা হয় এবং তীর চিহ্ন থাকলে তখন ওই ছেলেরা সেখান থেকে ওই স্টেজটা লিখে। কারণ নাইলে 21 স্লাইডের মধ্যে পাশাপাশি কোষের মধ্যে এক একটার মধ্যে এক এক রকম, কোনো কোনো না কোনো কোষের মধ্যে দেখবে যে কোষ বিভাজন শুরু হয় নাই, নিউক্লিয়াসে দেখা যাচ্ছে না, তাইলে ওখানে এখনো কোষ বিভাজন শুরু নয়। আর কোনোটাতে নিউক্লিয়াস স্পষ্ট, নিউক্লিয়াস দেখা যায়, তখন বুঝতে হবে সেটা প্রসেস পর্যায়ে চলে গেছে। আবার কোনো সময় দেখবে যে না, ক্রোমোজোমগুলো মাঝখানে এসে কোষের মাঝখানে এসে জটলা পাকিয়ে গেছে, তখন বুঝতে হবে সেটা মেটা। আবার কোনো সময় দেখা যাচ্ছে না কোষের মধ্যে দুই দিকে গোল হয়ে গেছে, নিউক্লিয়াস দুই দিকে দেখা যাচ্ছে, তখন সেখানে বুঝতে হয় সেই যে টেলোফেজ। আবার কোনো সময় দেখা যায় যে না, ক্রোমোজোম দুই মেরুর দিকে আসার মতো একটু বিয়ের মতো ইয়ার মতো দেখা যাচ্ছে, তখন বলতে হয় সেখানে অ্যানাফেজ। যাক, তাহলে আমরা এই চিত্র এমনি গাঠনিক চিত্র যে দেখা যায় যেভাবে অরিজিনালি বলতে বা দেহের মধ্যে হয়, মাইক্রোস্কোপ স্লাইড দেখা যায়। আর আমরা শিখবো এই স্টেজগুলো 1, 2, 3, 4, প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। এগুলো ছবিও আঁকবো বারবার এবং বুঝতে চেষ্টা করবো বইতে যে লেখা আছে লেখার আলোকে, এবং আমরা যে আলোচনা করছি আলোচনার আলোকে তুমি বুঝতে পারো কিনা, আয়ত্ত করতে হবে। এর উপর যদি কোনো দুর্বুদ্ধ থাকে, বোঝা না যায়, আমরা সরাসরি যখন তোমাদের মুখোমুখি হব তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো বা ক্লাসে সাবজেক্টে জিজ্ঞেস করতে পারো। তো আজকে এখানে শেষ তোমাদের আজকের ক্লাস এখানে শেষ। তোমরা এগুলো খাতায় বাসায় বসে বসে লিখে শেষ করো। আবার ঈদের ছুটির পরে যদি কলেজ স্কুলে বা আমরা 22 তারিখের আগে আর কোনো ক্লাস হচ্ছে না, কলেজ স্কুলে যদি আমরা 22 তারিখের বন্ধের পরে আবার তোমাদের অনলাইন ক্লাস শুরু হবে, তখন আবার নতুন এক্সপেরিমেন্ট বা নতুন ক্লাস আমরা দিতে চেষ্টা করব। আপাতত আমরা যেগুলো হয়ে গেছে, যেমন তোমাদের সরল অনুবীক্ষণ যন্ত্রের একটা, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের জন্য একটা হয়ে গেল, আজকে কোষ বিভাজনের একটা, তাহলে এগুলো আমাকে খাতায় এঁকে লিখে শেষ করে ফেলতে হবে বন্ধের মধ্যে বা এই সুযোগের মধ্যে। কলেজ করলে বা আবার নতুন ক্লাস শুরু হইলে আমরা নতুন কিছু তোমাদেরকে নতুন এক্সপেরিমেন্ট দেখাবো বা দেবো। ইতিমধ্যে তোমরা এগুলা এঁকে রেডি করে ফেলো। তো সবাইকে ধন্যবাদ। আজ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে রমজানুল মোবারক, সবাইকে ঈদ মোবারক।